চলো আজকের সমরেশ মজুমদারের সাতকাহনের 22তম পর্ব শুরু করা যাক। কলেজের সিঁড়িতে দাঁড়িয়ে মায়া বলল, দূর, এটা কোনো প্রবলেমই না। তুই ছুটিটা আমাদের বাড়িতে স্বাচ্ছন্দ্যে থাকতে পারিস। তুই নিজেই মাকে বল না। মায়াদের বাড়িতে থাকার কথা দীপার মাথাতেও এসেছিল। ওদের ভাগের যে ঘরগুলো তাতে লোক বলতে মাত্র 3 জন। সে থাকতে চাইলে মাসিমা আপত্তি করবেন না, কিন্তু ছুটির অতগুলো দিন ওখানে থাকলে মাসিমা নিশ্চয়ই তার কাছে টাকা চাইবেন না, এবং সেও দিতে পারবে না। এইটাই অস্বস্তির। মায়া বলল, তুই সামনের রবিবার বাড়িতে এসে কথা বলে যা। একটু ভাবি, দীপা বলল। একটাই শুধু প্রবলেম, সেটা স্নান করা। কেন? প্রথম দিকে আমি সবাইকে দেখে মেনে নিতাম, পরে আপত্তি করতেই তুলকালাম কাণ্ড হয়েছিল। এখন যেগুলো না মানলে বাড়ির ইজ্জত নষ্ট হয় সেগুলোই মানি। সেটা কি? চৌবাচ্চায় বালতি চোবানোয় যাবে না, ধোয়া মগ দিয়ে জল তুলতে হবে, স্নান করে গায়ে গামছা জড়িয়ে ঘরে এসে কাপড় পাল্টাতে হবে, পিরিয়ডের সময় বাথরুমে ঢোকা চলবে না। সে কি? দীপা বলল, তোদের কি কমন বাথরুম? পুরনো বাড়ি, আদিকালের বাথরুম। আগে একটা ছিল, কিছু দিন হলো দুটো, নিচতলায় একটা ছেলেদের আর একটা মেয়েদের। চৌবাচ্চার ওপর থেকে দেখা যায় নিচে 1 ইঞ্চি পুরো কাদা পড়ে আছে। সপ্তাহে 1 দিন পরিষ্কার করা হয়। তুই গামছা জড়িয়ে বাথরুম থেকে বের হোস? মাথা খারাপ? 30 দিনে সভ্য হয়ে বাথরুম থেকে বের হই? এই সময়ে বাথরুমে যাওয়া বারণ। মানে? আগের নিয়ম এখনও চলছে এ বাড়িতে। ইয়েস ম্যাডাম, এসব কলকাতার বনেদি ব্যাপার। আমার জেঠিমা অল্প বয়সে বিধবা। তিনিই নিয়ম রক্ষায় দায়িত্ব নিয়েছেন। জেঠতুতো দাদার মেয়ে শরীর খারাপ হলে আর স্কুলে যায় না, ঘরে স্নান না করে বসে থাকে। পাগল নাকি? তুই বোঝাস না কেন? নিজে মানছি না, এটাতেই আমরা মেম সাহেব হয়ে গিয়েছি। ওদের বোঝাতে গেলে বাড়ি থেকে বেরিয়ে আসতে হবে। তুই বালতি আর মগের ব্যাপারটা মেনে চলবি, তাতেই কাজ হয়ে যাবে। মায়া প্রসঙ্গ ঘোরালো, সেদিন নাটক দেখার পর আমরা ভেবেছিলাম তুই নিশ্চয়ই একদিন আসবি। একদম সময় পাচ্ছি না রে, টিউশন করছি তো। সন্ধ্যাবেলায় পড়ার চাপও বেড়েছে। তোর কথা খুব জিজ্ঞাসা করছিল সুজয়। কেন? দীপা সত্যি অবাক হলো। পরের নাটকে তোকে মানাবে এমন একটা রোল আছে। আমি যে অভিনয় করবই এমন ধারণা ওর কেন হলো? দীপা প্রশ্নটা করতেই মায়া হেসে পড়ল। বাহ, তুই সুচিত্রা সেনের ছবি দেখিস না? মানে? হঠাৎ কোথুকে এ প্রসঙ্গে এলো? তুই যে ভঙ্গিতে কথাগুলো বললি তা দেখে অবিকল ওরকম মনে হলো। মায়া ওর হাত ধরল। শোন, একদিন আয় না, রিহার্সাল দে, না পারলে আর যাস না। দীপা মাথা নাড়ল। আমি যে কাজ করব সেখান থেকে হেরে ফিরব না। বাহ, খুব ভালো। তাহলে দাঁড়া, ভেবে দেখি, মন চাইলেই যাব। দীপা সিঁড়ি ভাঙতে লাগলো। মায়া অবাক হয়ে তাকালো। কলেজের যে সমস্ত মেয়ের সঙ্গে তার আলাপ আছে তাদের বুঝতে কোনো অসুবিধা হয় না, কিন্তু দীপার কথাবার্তা তার কাছে বড় বয়স্ক মনে হয়। ব্যাপারটা জেনে রাধা বলল, তুমি কি করবে ঠিক করেছো? বুঝতে পারছি না। মাসিমা মানে মায়ার মা বললেন ওদের ওখানে চলে যেতে, কোনো অসুবিধা হবে না। মায়া পারলে আমিও পারবো, তবে টাকা পয়সা নিতে পারবেন না, আর সেইটা হয়েছে মুশকিল। কারো বাড়িতে ওভাবে থাকা আমার পোষাবে না। দীপা হেদুয়ার বেঞ্চিতে রাধার পাশে বসে কথাগুলো বলল। রাধা জিজ্ঞাসা করলো, তুমি কষ্ট করতে পারবে? কী রকম কষ্ট? এই একা থাকা, একা রান্না করে খাওয়া, এতে কষ্ট কি? তাহলে আমাদের কলোনিতে আসতে পারো। ঠিক আমাদের ঘরের পাশে একটা ঘর খালি আছে, এখনও ভাড়া হয়নি। আমরা বললে তোমাকে 1 মাসের জন্য ভাড়া দেবে। অত দূরে? দূর কোথায়, আমি তো রোজ আসছি। কত ভাড়া? 15 টাকা। ঘরের জিনিসপত্র? আমার যে কিছুই নেই। কিছু লাগবে না, আগের ভাড়াটে খাট টেবিল চেয়ার ফেলে গেছে, মানে ভাড়া দিতে পারেনি বলে বাড়িওয়ালা নিয়ে যেতে দেয়নি।
কিন্তু আমাকে কি ভাড়া দেবে? একা মেয়েকে কলকাতায় কেউ ভাড়া দেয় না। তুমি তুমি নেবে কি না ভেবে দেখো, তারপর ওসব চিন্তা। তোমাদের এই কলকাতার নিয়মকানুন ওই কলকাতায় চলে না। পেটে হাত না থাকলে ঠুনকো সম্মান নিয়ে মাথা ঘামাবার সময় কার থাকে বলো? আজ গিয়ে দেখে আসবে, রাধা জিজ্ঞাসা করলো। এক মুহূর্ত চিন্তা করলো দীপা। ছুটির সময় রোজ কলেজে আসার দরকার নেই, শুধু টিউশনিটা নিয়ে মুশকিলে পড়বে সে। সপ্তাহে 3টে দিন তাকেই আসতে হবে। সন্ধ্যের পরে এখান থেকে বেরিয়ে কলোনিতে ফিরিয়ে রাত হয়ে যাবে। তবু মায়াদের বাড়িতে অত অস্বস্তি নিয়ে থাকার চেয়ে এর ঢের ভালো। সে উঠল। রাধার মুখ খুব শুকনো, কদিন থেকেই সেটা লাগছিল। দীপা জিজ্ঞাসা করলো, তোমার কি শরীর খারাপ? কেমন দেখাচ্ছে? না না, ঠিক আছে। 4 আনা পয়সা আছে, বাদাম খাওয়া। উল্টো দিকে বেথুন কলেজের ফুটপাতে একটা বাদামওয়ালা দাঁড়িয়ে আছে। রাধার এইভাবে বাদাম কিনতে বলা খুব ভালো লাগলো দীপার। আজ পর্যন্ত কোনো মেয়ে তাকে সরাসরি কিছু খাওয়াতে বলেনি। বাদাম কিনে ওরা সেখানে দাঁড়িয়ে খোসা ছাড়াচ্ছে। যখন তখন রাধা চাপা গলায় বলল, এই কনকবাবু আসছেন। দীপা দেখল স্কটিশ থেকে বেরিয়ে লম্বা ফাঁসা প্রৌঢ় মানুষটির ধবধবে পাঞ্জাবি ধুতি পরে রাস্তা পেরিয়ে এদিকে আসছেন। ফুটপাত বদল করে ওদের দেখতে পেয়ে মিষ্টিয়ে হেসে ট্রামের জন্য দাঁড়ালেন। মানুষটির পোশাক, চেহারা এবং চালচলনে এমন একটা অভিজাত ব্যাপার আছে যে চেয়ে থাকতে হয়। ট্রাম এলো। ওরা অবাক হয়ে দেখল ভদ্রলোক 2nd ক্লাসে উঠলেন, অথচ 1st ক্লাস বসার জায়গা ছিল। 2nd ক্লাসে উঠে উনি জানালার পাশে বসলেন। রাধা দীপার দিকে তাকালো। মানুষটাকে তার আরও ভালো লেগে গেল দীপার। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে চেপে দীপা জলপাইগুড়ির কথা মনে এলো। এই ট্রেন অবশ্য একই চেহারার নয়, কিন্তু চলতে আরম্ভ করলে আলাদা অনুভূতি হয় না। স্টেশন থেকে নেমে অনেকটা যাওয়ার পর একতলা বাড়ি মাঠ চোখে পড়ল। এখানে এসে আর কলকাতা বলে মনে হচ্ছে না। জলপাইগুড়ি নতুন করে গড়ে ওঠা পাড়াগুলোর সঙ্গে ভালো মিল আছে। পিচের রাস্তা পাল্টে গিয়ে মাটির রাস্তা হয়ে গেল। রাধা বলল, স্টেশন থেকে কিন্তু বেশি সময় লাগে না। ট্রেন ধরার সময় আমি অবশ্য আরও জোরে হাঁটি। বাড়িগুলো গায়ে গায়ে নয়, প্রত্যেকেরই একটুখানি জমি আছে, তাতে নতুন গাছ গজিয়েছে। বাড়ির ছাদ টিনে জলপাইগুড়ির মতো নয়। রাধা বলল, ওইটা আমাদের বাড়ি। দীপা দেখলো কয়েকটা বাচ্চা মার্বেল খেলছে কাঁচা রাস্তায়। যে বাড়িতে রাধা দেখালো তার চারপাশে কোনো দেওয়াল নেই, 2টো কাঁঠাল গাছ ঝাঁকড়া করে আছে। বাড়ির পাশ দিয়ে উঠোন ঢুকতেই যে 3জন মহিলা দেখতে পেল, উঠোনের ওপর একটা চৌকিতে বসেছিলেন তারা। রাধা বলল, মা, আমার সঙ্গে পড়ে দীপা। ও, তোমার কথা খুব শুনেছি, আসো বসো এখানে। বয়স্ক রোগা ভদ্রমহিলা মাথায় ঘোমটা তুলে নিয়ে সমূহে ডাকলেন। অন্য মেয়েদের সঙ্গে রাধা তার পরিচয় করিয়ে দিল। একজন কাকিমা অন্যজনের পাশে বাড়িতে থাকেন। রাধার মা জিজ্ঞাসা করলেন, তুমি তো হোটেলে থাকো? ওমা, হোটেলে নয়, হোস্টেল, গার্লস হোস্টেল। রাধা শুধরে দিয়ে ভেতরে পা বাড়ল। এরপর অবধারিতভাবে এসে পড়ল সেই সব প্রশ্ন যা এখন দীপার কাছে খুব অস্বস্তিকর। বাবা, মা, ভাই, বোন ইত্যাদি খবর নিয়ে ভদ্রমহিলা বললেন, জলপাইগুড়িতে তার বোন থাকেন। পাকিস্তান থেকে আসার সময় তারা এসেছিলেন কলকাতায়, আর তার বোন ভগ্নিপতি গিয়েছিল জলপাইগুড়ির দিকে। শুনেছেন জলপাইগুড়ি শহরে বাড়িঘর দোকান করে বেশ গুছিয়ে বসেছেন ভগ্নিপতি। নাম বলে জিজ্ঞাসা করলেন দীপা চেনে কিনা। দীপার পক্ষে চেনা সম্ভব নয়। কথা বলার সময় মহিলা ওর একটা হাত আঁকড়ে ধরেছিলেন। কি কষ্ট বুঝলা, আমরা এখানে কি কষ্ট কইরা থাকলাম। আমার মাইয়ার মতো মাইয়া হয় না, সব নিজে করছে। 5 জনে কত কি কইল, আমি কই আমার মাইয়া কোনো অন্যায় করতে পারে না। নিজের চেষ্টায় মেট্রিক পাস করেছে, কলেজ পড়েতেছে, কি কষ্টই না করে। অথচ দেশে আমাদের কি না ছিল, গোয়ালে 8খানা গাই,
যা ধান আসতো তাতে সারা বৎসর খাওয়া দাওয়া করে বিক্রি সব হইতো। আর মাছ কত খাইবা তুমি, খাও না। সে সব স্বপ্নের মতো ছিল। এই সময় ফিরে এলো রাধা। চটপট শাড়ি পাল্টে নিয়েছে সে। এখন ওর পরনে অনেকটা রংচটা শাড়ি। বোধহয় আজকের পরা শাড়িটাই কাল কলেজে যাওয়ার সময় পরবে। রূপ হেসে বলল, হয়ে গেল। তোমার এইসব গল্প শুনলে দীপা ভাববে ওই কথাটাই ঠিক। কোন কথা? ওর মা অবাক হয়ে জানতে চাইলেন। পাকিস্তানের সমস্ত মানুষের পুকুর ভরা মাছ আর ক্ষেতে ভরা ধান ছিল। সঙ্গে সঙ্গে তর্ক উঠে গেল। সমস্ত মানুষের অনেকের তো ছিল। এই বিতর্কে বাকি দুজন মহিলা সৎসাহে অংশগ্রহণ করলেন। তাদের থামিয়ে রাধা দীপার আসার আসল কারণ জানালো। রাধার মা বললেন, একা মাইয়া থাকতে পারবে? কেন পারবে না? দীপা পাল্টা জবাব জানতে চাইল। তাইলে তো কোনো মুশকিল নাই। ও আরতি, যাও তোমার বাপরে কও। দীপা যখন রাধার বন্ধু, তখন তো আপত্তির কোনো কারণ দেখি নাই। 15 টাকা ভাড়া কিন্তু, বাবা ছাড়ব না। সেটা আমি দিতে পারবো, দীপা হেসে বলল। রাধা এবং দীপা আরতিকে অনুসরণ করলো। কাঁঠাল গাছ পেরিয়ে ওদের এলাকা। সেটা একটা বেকারির বেড়া দিয়ে আলাদা করা। সামনের রাস্তা, ঘরে ঢুকতে হয়। এ বাড়ির সামনে বেকারির আড়াল হয়েছে। ভেতরে বড় উঠোন। বাঁদিকে ইটের দেওয়ালে টিনের চালওয়ালা 3খানা ঘর। ডান দিকে একটা ছোট ঘর, মাঝখানে কুয়া আর ওপাশে বাথরুম পায়খানা। 3 ঘরের বারান্দায় একজন বৃদ্ধ বসে হুঁকো খাচ্ছিলেন। আরতি তার সামনে দাঁড়িয়ে প্রস্তাবটা রাখলো। বৃদ্ধ একবার দীপাকে আর একবার রাধার মুখের দিকে তাকালেন। তারপর জিজ্ঞাসা করলেন, আর কেউ সঙ্গে থাকবে না? রাধা বলল, না, ও হোস্টেলে থাকে। ছুটির সময় 1 মাস এখানে থাকতে চাই। 1 মাসের জন্য? বৃদ্ধা তামাক খেতে খেতে প্রশ্ন করলেন। হ্যাঁ। রাধা মাথা নাড়ল। ভাড়াটা অগ্রিম দিতে হইব। আমার আর ঝামেলা ভালো লাগে না। এবার দীপা বলল, আমি রাধার হাতে কাল পাঠিয়ে দেব। কি মুশকিল! আগে তো ঘর দেখবা, পছন্দ হইলে তবে তো এসব কথা। আরতি তাদের নিয়ে এলো উল্টো দিকে এক ঘরে বাড়িতে। আস্তে আস্তে বলল, এই ঘর প্রথম হয়েছিল। আমরা সবাই তখন একসঙ্গে থাকতাম। সে ভেজানো দরজায় শিকল খুলে ভেতরে ঢুকে জানালায় হাত দিল। মাঝারি সাইজের ঘর, জানালা খুলতেই হাওয়া এলো। একটা তক্তপোষ আর টেবিল চেয়ার ছাড়া কোনো সম্পত্তি নেই। জানালার ওপারে বেকারির বেড়ার ওপরে আকাশ। এই ঘরটা তার একার হবে। আরতি বলল, তুমি কি রান্না করবা এখানে? তাহলে বারান্দায় করতে হবে। রান্নাঘর তো এখানে নাই। আর স্টোভে করলে ঘরের ভিতরে করতে পারবা, অনেক জায়গা আছে। ঘর পছন্দ হলো দীপার। এখানে একদম নিজের মতো থাকা যাবে। একমাত্র ঝামেলা রান্না বান্না করা। অঞ্জলি বা মনোরমা তাকে কখনো রান্না শেখাতে যাননি। কিন্তু ভাত, ডাল, সিদ্ধর ধারণা যে কোনো বাঙালির মেয়েরই থাকে। কিন্তু সে রাঁধবে কিসে? তার তো কোনো সরঞ্জামই নেই। এটা নিয়ে অবশ্য চিন্তা করার সময় পাওয়া যাবে। সে বাইরে বেরিয়ে এসে বৃদ্ধকে জানালো, আমার পছন্দ হয়েছে। আমি কালই টাকা পাঠিয়ে দেব। কবে থেকে আসবা? দীপা তারিখটা বলল। বৃদ্ধ মাথা নাড়লেন। ভাঙা মাস। এ মাসের ভাড়া অর্ধেক, সামনের মাসে পুরো। একটা নিয়ম যখন আছে তখন তো মানতেই হবে। আরতি রাধা আর সে ফিরে এলো রাধাদের বাড়িতে। সেখানে তখন জলখাবার তৈরি। মুড়ি, নারকেল আর চা। খেতে খেতে দীপার মনে হলো মায়াদের বাড়ির পরিবেশের সঙ্গে রাধাদের বাড়ির কত পার্থক্য। মায়ের মা অবশ্যই আন্তরিক, কিন্তু প্রথম দিনেই মনে হয়েছিল এখানে সে বাইরের লোক নয়। খাওয়া শেষ হতে রাধার মা বললেন, শোনো, তোমরা এখন গল্প করো। তুমি এখানে ভাত খাইয়া তবে যাইবা। ভাত? অসম্ভব, চেঁচিয়ে উঠল দীপা। মানে? তুমি ভাত খাও না? খাই, কিন্তু এখন, এই বিকালে? এখন কেন? সন্ধ্যার পর খাইবা। অসম্ভব, তখন খেয়ে আমি আর হোস্টেলে ফিরতে পারবো না। ঠিক পারবো।
প্রথম দিন এইখানে আইয়া ভাত না খাইয়া যাইবা না, হয় নাকি? দীপা কাতর চোখে রাধার দিকে তাকালো। রাধা হাসলো। মা, সত্যি ওর খুব অসুবিধা হইবে। হোস্টেলে তো নিয়ম আছে, যখন তখন ঢোকা যায় না। ও তো এখানে আসতেছে, তখন একদিন ভালো করে ভাত খাইও। ভদ্রমহিলার মন ভালো হলো না। চলে আসার সময় দীপাকে জড়িয়ে ধরে রাস্তা পর্যন্ত এলেন। তোমাদের দেখে আমার খুব গর্ব হয়। আমার তো বিয়া হইয়াছিল পোলাপান বয়সে। পড়াশোনা কী জিনিস আমি জানি নে। স্বামী সংসার কইরা বুড়া হইলাম। একা একা আজ পর্যন্ত কোথাও যাইতে পারি নাই। এখন তো আরও না, ভয় লাগে। দীপার মন খুব ভালো হয়ে গেল। অনেক অনেক দিন বাদে এইভাবে কেউ স্নেহ দিয়ে পৃথিবী আড়াল করলো। রাধার সঙ্গে স্টেশনের দিকে যাওয়ার সময় তার মনে হলো এখানে এসে সে বেশ ভালো থাকবে। রাধা বলল, মা, ওই রকমই। কেউ এলে তাকে ভাত খাওয়াতে না পারলে ভাবে কিছুই করা হয় না, অথচ এই জন্য মাঝে মাঝে খুব বিপাকে পড়তে হয়। অবশ্য যাবে কোথায়? কেন, কোন বিপাক? ধরো আজ যদি তুমি খেতে রাজি হতে, তাহলে ভাত, ডাল, পেঁয়াজের বড়া আর চিংড়ি, মাছের বটে চচ্চড়ি ছাড়া মা কিছু দিতে পারতো না। এই দিয়ে কোনো নতুন মানুষকে খাওয়ানো যায়? দীপার মনে হলো ভদ্রমহিলা সে যতটা ভালো ভেবেছিল তার চেয়েও ভালো। সে বলল, আমার যদি হোস্টেলে ব্যাপারটা না থাকতো তাহলে ওই খাবার খেয়ে যেতাম খুশি হয়ে। ভ্রু কুঁচকে দীপাকে একবার দেখে রাধা বলল, তুমি তাহলে আলাদা। রাত্রে নিজের বিছানায় শুয়ে দীপা এলোমেলো ভাবছিল। বাঙালিদের ওপর মনোরমা বা অমরনাথের কোনো দিন তুচ্ছ ছিলেন না। মনোরমার সুযোগ ছিল না, কিন্তু মনে হয় অমরনাথ ওদের সঙ্গে মেশেননি। এই উত্তাপ সে কোনো পশ্চিমবঙ্গের মানুষের কাছে গিয়ে পায়নি। আবার সত্যসাধন মাস্টারের মুখে মনে পড়ল, ওই মানুষটির শরীরে ঘেমো গন্ধ, ছাপি আন্তরিকতা এইভাবেই ঝরে পড়ত। এখন সে এক ঘর ভাড়া নিয়ে কলকাতায় থাকবে, ভাবা যায়? 2 বছর আগে সে ভাবতে পারত? বেঁচে থাকলে অমরনাথ হতভম্ব হয়ে যেতেন। একটা মানুষের খেতে কত খরচ হয়, হিসেবটা কষতে পারল না দীপা। যদি ঘর ভাড়া আর খাওয়াই খরচ হোস্টেলের দক্ষিণায় চেয়ে কম বা সমান হয়, তাহলে 1 মাসের বদলে অনেক দিন সেখানে থাকতে পারে। তার এখন পয়সা জমানো দরকার। বেশি খরচ করার কোনো সুযোগই তো নেই, কিন্তু জায়গাটা অনেক দূর। রাধার অভ্যাস হয়ে গিয়েছে, সে কি পারবে? আজ সন্ধ্যের পর ট্রেনে উঠে সে বেশ অস্বস্তিতে ছিল। একগাদা লোক সামনে তাকে লক্ষ্য করে গেছে। ট্রেনের কামরায় দ্বিতীয় কোনো মেয়ে ছিল না। শিয়ালদা স্টেশনে নেমে বাস ধরার জন্য যখন হাঁটছিল, তখন 3টে লোক পাল্লা দিয়ে তাকে অনুসরণ করছে। দিনে যে রাস্তায় সহজ হয়ে হাঁটা যায়, রাত্রে তার চেহারা পাল্টে যায়। ঠিক হলো না, মানুষগুলো আচরণ বদলে যায়। অথচ এরা কারো দাদা, বাবা অথবা ছেলে। রাস্তায় একটা মেয়েকে দেখলে এরা জন্তুর মতো আচরণ করে কেন? লাবণ্যকে পড়িয়ে উঠে আসার সময় ওর দিদিমা আজ দীপাকে খুব অবাক করে দিলেন। দীপা বলল, এ কী করছেন আপনি? না বললে শুনবো না, এটুকু নিতেই হবে, নইলে মনে খুব কষ্ট পাবো। কিন্তু আমি তো অনেক কম টাকা চেয়েছি। এটা এমন কিছু বেশি নয়। আসলে নাতনিকে এত যত্ন নিয়ে পড়াতে দেখে আমার প্রাণ ভরে গিয়েছে। এর কম দিলে অবিচার হবে। না বললে শুনছি না। অতএব টাকাগুলো নিতে হলো দীপাকে। নোটগুলোর চেহারা এবং সংখ্যা দেখে সে অনুমান করেছিল লাবণ্যর দিদিমা ভুল করেছেন। না গুনে ব্যাগের ভেতর রেখে দিয়ে বাইরে বেরিয়ে আস্তে আস্তে মনে হয়েছিল যোগ্যতার থেকে বেশি সম্মান পেল আজ। যেন অনেক বড় মাপের পোশাক ছোট শরীরে পরিয়ে দেওয়া হয়েছে। কেন? কোনো মধ্যবিত্ত বাঙালির বাড়িতে গেলে তিনি কি এত টাকা দিতেন? বিভন স্ট্রিটে পৌঁছে কিন্তু আর এক ধরনের স্বস্তি এলো। এই টাকায় তার বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া, কলেজের মাইনে অনেকটাই মেটানো যাবে। ব্যাংকে টাকা খুব সামান্য তুলতে হবে এই টাকা নিয়মিত পেলে। সেক্ষেত্রে এখন কোনো আর্থিক বিপদে পড়তে হচ্ছে না। রাধার জন্য এমনটা হলো। ও যে কী উপকার করলো তা নিজেও জানে না। এই যে ম্যাডাম,
এখানে এই সময় গাঁক গাঁক করে গলাটা এলো, এত জোরে বেজে উঠল যে চমকে উঠল দীপা। এমনকি রাস্তার লোকগুলো। পাজামা পাঞ্জাবি যথেষ্ট কোঁচকানো, চুল উস্কো খুস্কো, কাঁধে ঝুলে থাকা কাপড়ের ব্যাগ থেকে কাগজ উঁকি মারছে। সমিত হাসি মুখে এগিয়ে এলো। ভূত দেখলে নাকি? সে একা নয়, রাস্তার লোকজনও ঘাড় ঘুরিয়ে দেখছে, কেউ কেউ দাঁড়িয়ে পড়েছে। সমিত সেভাবে তোয়াক্কা না করে একই গলায় বলল, বাকশক্তি রহিত হয়ে গেছে যে। দীপা বলল, আপনি নিচু গলায় কথা বলতে পারেন না? আবার শব্দ করে হাসল সমিত। বেশ ভয়েসে ওই ফুটপাত থেকে তোমাকে ডাকলে শুনতে পেতে। আমি কিন্তু শম্ভু মিত্র, যে ফিসফিসিয়ে বলল লাস্টে দর্শক প্রতিটি শব্দ বুঝতে পারবে, তার জন্য প্রতিভা দরকার। আজ রিহার্সাল নেই? না। সন্ধেটা একদম ফাঁকা লাগছে। যে ঘোড়ার গলায় একবার লাগাম উঠেছে সে যদি টান অনুভব না করে তাহলে কি অনুভূতি হয় বুঝতে পারছি? হয় না। দীপা হাসলো। বলা উচিত ছিল যে পাখি ডানা গজিয়েছে, তাতে আকাশে উঠতে না দিয়ে বাসায় বসে থাকতে বললে কি হয়? হো হো করে হেসে উঠল সমিত। দীপাকে কথা শেষ করতে দিয়ে ওয়েল সেইড। আচ্ছা, এই লাগামের কথাটা বারবার মনে পড়ে কেন বলো তো? শালা গোলামের জাতে জন্মেছি বলে আকাশের কথা চট করে মাথায় আসে না। গোলামের জাত? 200 বছর ব্রিটিশের, তার আগে মোগলদের, তার আগে বাঙালির কোনো ইতিহাসে নেই। চা খাবে? চা? দীপা আপত্তি করতে যাচ্ছিল। ঘণ্টাখানেক আগে লাবণ্যদের বাড়িতে নিয়মিত জলখাবার তার পেটে ভরে গিয়েছে, কিন্তু সমিত যেন উত্তরের জন্য অপেক্ষা করতে জানে না। হোটেলের খুকিদের জন্য গেট কখন বন্ধ হয়? খুকি? এটা কিন্তু বাড়াবাড়ি হলো, এখনও দেরি আছে। তাহলে বসন্ত চলো, হেব্বি খিদে লেগেছে। হাঁটতে শুরু করলো সমিত। হাঁটতে হাঁটতে জিজ্ঞাসা করলো, কি করছিলে এদিকে? ছাত্রীকে পড়াতে গিয়েছিলাম। হোস্টেলের মেয়ে, নর্থ ক্যালকাটার মেয়ে টিউশনি করে নাকি? পেটে টান পড়লে করে, আপনার পড়েনি বলে নাটক করছেন। হঠাৎ দাঁড়িয়ে পড়ল সমিত। আমার পড়েছে কি না জানো? তাহলে আপনিও রোজগার বেরোতেন। আমি বেরিয়েছি কিনা সে খবর রাখো না। থতমত হয়ে গেল দীপা। তাহলে না জেনে মন্তব্য করবে না, এটা তোমার দোষ নয়। বাঙালি যাত্রার এটা একটা জন্মগত অভ্যাস। নিজের মনে যা আসে তাকেই সত্যি বলে ভেবে নেয়। বসন্ত কেবিনে সন্ধ্যের পরে মেয়েরা ঢোকে না, তখন সেখানে ছাত্ররা নয়, বয়স্ক জমাট আড্ডা। তারা মুখ ঘুরিয়ে এদের দেখলেন। কোনায় একখালি টেবিলের দিকে যেতে যেতে সমিত উঁচু গলায় বলল, গৌরাঙ্গ, 2টা ডাবল হাফ আর 4টি টোস্ট। চেয়ারে বসে সমিত হাসল। এইমাত্র এখানেই সন্ধ্যের পর টোস্ট পাওয়া যায়। বললেন, প্রচণ্ড খিদে পেয়েছে। টোস্টেই হয়ে যাবে। না, হবে না, আমি একটু আগে পেট পুরে খেয়েছি। আপনি ভারী কিছু নিন। পাগল, পকেটে 2 টাকা পড়ে আছে, আমি দেব। আজ জীবনের প্রথম রোজগার হলো, টিউশনি টাকা পেয়েছি। আরে কি আশ্চর্য, এতক্ষণ বলনি কেন? তাহলে এখানে ঢুকতাম না। অবশ্য বড় কোথায় বা যেতাম, অভ্যাস নেই। অর্ডারটা পাল্টে দিন, আপনার জন্য রুটি মাংস বলুন। সত্যি খাওয়াবে? চমৎকার, বেঁচে থাকুন শরৎচন্দ্র। বাঙালি মেয়ে ছবি যা এঁকে গিয়েছেন। ভদ্রলোক যতই ব্যারিকেডেড বলি ঠিক জিতে যাচ্ছেন। গৌরাঙ্গ, আপনার পকেটে টাকা থাকলে আমাকে খাওয়াইতেন না। ভাবতাম চা টোস্টের ওপর উঠতাম কিনা সন্দেহ। খোঁচা লেগেছে নাকি? স্বাভাবিক, আমি আপনাকে পাত পেতে বসিয়ে পাখার হাওয়া করতে করতে খাওয়াচ্ছি না। আর শরৎচন্দ্র যে ছবি এঁকেছেন তা কোনো ছেলের খারাপ লাগে বলুন তো? দীপা হাসল। বউ যদি মায়ের কিছু গুণ পায় তবে ছেলেরা বর্তে যায় না?
খাবার এলো। বারংবার বলা সত্ত্বেও দীপা চা ছাড়া কিছু নিল না। নিঃশব্দে খাবার শেষ করলো সমিত। সেটা দেখে দীপা জিজ্ঞাসা করলো, সত্যি কথা বলুন তো, শেষ কখন খেয়েছেন? বেরিয়েছিলাম, 10টায় স্কুলে ঢুকে সময় পাইনি। আমি বাগুইয়াহাটিতে একটা স্কুলের ডেপুটেশন ভ্যাকান্সিতে ঢুকেছি। তারপর স্কুল থেকে বেরিয়ে সাহিত্য পরিষদ লাইব্রেরিতে গিয়েছিলাম একটা বই খোঁজ করতে। কখন সময় কেটে গিয়েছিল বুঝতে পারিনি। এখন কোথায় যাচ্ছিলেন? বাড়ি। না, সুজয়ের বাড়িতে। ও একটা নাটক লিখেছে, অ্যাডাপশন। ওটা নিয়ে অনেক আলোচনা আছে। বিদেশি নাটকের পরিবেশ, মেজাজ, সংলাপ আমাদের মাটির সঙ্গে খাপ খায় না। আক্ষরিক অনুবাদ একদম চলবে না। নাটকের যে সমস্যা আমাদের ভাবাচ্ছে সেই সব সমস্যা যদি এদেশের মানুষের জীবনেও থাকে, তাহলে শুধু থিমটাকে রেখে এদেশের জীবনের সঙ্গে সব কিছু সাজিয়ে নিতে হবে। সাজানো বলে মনে হবে না। সেটাই তো নির্ভর করেছে এলেমের ওপর। ইপসনের ডলস হাউস তাই পুতুল খেলা হলেও একদম বিদেশি বলে মনে হয় না। আপনি কি শুধু নাটকেই করবেন? শেষ নিঃশ্বাস ফেলা পর্যন্ত। বাঙালি লেখক পেয়েছে, অভিনেতা পেয়েছে, গায়ক পেয়েছে অনেক দেরিতে। বেঁচে বর্তে থাকতে হলে এইসব পাওয়ার কাজে লাগাতে হবে। তুমি ভাবো, রবীন্দ্রনাথ গল্প, উপন্যাস, কবিতা লিখেও তৃপ্তি পাননি। শেষ পর্যন্ত তাকে নাটক করতে হলো, ছবি আঁকতে হলো, পয়সা করে। সমিত সোজা হয়ে বসলো। ধুর মশাই, তোমাকে দেখে আমার মনে হয়েছিল তুমি শাড়ি গয়নাগাটি দলের মেয়ে নও। কেন এমন মনে হলো জানি না। ভুল তো মানুষের হয়। বলতে বলতে হঠাৎ মনে হয়ে গেল সমিতের মায়া বলেছিল তুমি আইএএস দেবে। হঠাৎ এ কথা কেন? বোনাফাইড গোলাম হতে চাইছো কেন? মানে গলায় হীরের বকলাস পরার এই ইচ্ছে কেন হলো? বকলাস পড়তে হলে সেটা হীরের হলে ভালো হয় না? চমৎকার। আইএএস হয়ে সরকার যেমন চাইবে তেমন করবে। মানুষ খেতে না পেয়ে মিছিল করলে তুমি পুলিশকে বলবে গুলি চালাতে। নিজের সব রকম মানুষত্ব, বিবেক তুলে যারা ক্ষমতায় আসবে তারা পুতুল হয়ে নাচবে। আপনি কমিউনিস্ট? পাগল! যে যোগ্যতা আমার আছে, আমি যদি মরার আগে একটা মানুষ হতে পারি, একটা গোটা মানুষ, তাহলে খুশি হব। গোটা মানুষ? কিন্তু আমি উপরে উঠতে চাই, যেখানে উঠলে পুরুষ জাতটা মেয়ে বলে আমাকে অবহেলা করবে না, যেখানে আমি মাথা উঁচু করে থাকব। আইএএস হয়ে খেতে না পাওয়া মানুষগুলোর সামনে তুমি দৈত্য হবে। আর যে দল ক্ষমতায় থাকবে তার চুনাপুটিরা যখন ধমকাবে, তখন তোমাকে কেঁচোর মতো নুয়ে পড়তে হবে। সেটা খেয়াল আছে? নিজের কাছে কি জবাব দেবে? মেম সাহেব? মুখ বিকৃত করল সমিত। যে মেয়ে টিউশনি করে নিজের খরচ চালায়, তার কি বুড়িকেট হওয়া মানায়? থমথমে হয়ে গেল দীপার মুখ। সমিতের কথাগুলো জবাব সে দিতে পারছিল না, অথচ কথাগুলো মানতে মোটেই ইচ্ছে করছে না। দাম মিটিয়ে দেওয়া মাত্র সমিত বলল, বহুত দেরি হয়ে গেছে, এবার উঠতে হবে। দীপা বলল, দেশের সেরা ছেলেমেয়েরা আইএএস এসে দেশকে ভালো করে সেবা করার জন্য। এটা বলছেন না কেন? বিশাল কোয়ার্টার্স, বিরাট লন, গেটে পাহারাদার নিয়ে জনসাধারণের থেকে 3 মাইল তফাৎ থেকে দেশ সেবা পাগলা সাপে কামড়েছে? সমিত বাইরে পা বাড়ালো। দীপা অনুসরণ করলো তাকে। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সমিত বলল, চমৎকার খেলাম, সবাইকে বলতে হবে। কিন্তু দীপা, তুমি একটু ভাবো তো, মানুষ হিসাবে অন্য কিছু তুমি করতে পারো কি না? কোথায় যেন পড়েছিলাম, মানুষের যত ক্ষমতায় সিঁড়ি ভেঙে উপরে উঠে, তত সে বন্ধুহীন হয়ে পড়ে। তুমি তাই হতে চাও? কথা বলার অবকাশ না দিয়ে হনহনিয়ে চলে গেল সমিত। হোস্টেলের দিকে হাঁটতে হাঁটতে দীপা কেঁপে উঠল। কিসে মানাই তাকে? কিসে? সমিত কেন ঝড়ের মতো এসে তার সব কিছু এমনভাবে নাড়িয়ে দিল?
আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।